কমপ্লিটিং বলেন না স্টোরি। এখন কমপ্লিটিং স্টোরিতে দুটো জিনিস লক্ষ্য করা যায়, মানে দু ধরনের স্টোরি আসে, ঠিক না ভাই? এক নম্বরে হচ্ছে আমরা বলি এটাকে কনভেনশনাল বা ট্রেডিশনাল স্টোরি। কনভেনশনাল স্টোরি বা ট্রেডিশনাল স্টোরি মানে যে স্টোরিটার সেটআপ আগে থেকে আছে, যেমন ইসপস ফ্যাবলস গুলো, ইসপের গল্প, সমগ্রের গল্পগুলো, যেমন আ হেয়ার এন্ড আ টর্টয়েস, টু ফ্রেন্ডস এন্ড আ বিয়ার, ঠিক আছে? এই ধরনের গল্পগুলো তো আগে থেকে সেটেলড স্টোরি, এখানে বানাই লেখার কিছু নাই। এগুলো গল্পটা যেমন এস্টাবলিশড আছে ওই জায়গা থেকে আমরা লিখবো, রাইট? বা ইয়াজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির যে স্টোরি, ঠিক আছে, ডিভোশন টু মাদার, না? বা হযরত আব্দুল কাদের জিলানীর অনেস্টি নিয়ে যে স্টোরি, যে তার মা তাকে বেশ কিছু স্বর্ণ মুদ্রা নিয়ে কেমন এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাচ্ছিল, কেমন ইন দ্য মিন টাইম তাকে রাস্তার মাঝে ডাকাতরা আক্রমণ করলো, তিনি ডাকাতদের সাথে সত্য কথা বলে দিয়েছিলেন যে আমার কাছে এই জিনিসগুলো আছে, তারা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই এই স্টোরিগুলো কিন্তু সেটেলড। এই ধরনের স্টোরি আসলে আমাদের নিজের থেকে ক্রিয়েট করার কিছু নাই। বুঝতে পারছি কিনা এই আল্লাহর বান্দারা? বুঝছো তোমরা? তাহলে একটু ইয়েস আর নো স্যার হলেও তো বলবা, ঠিক আছে? বুঝছো নাকি না? এখন প্রবলেমটা হচ্ছে যদি কনভেনশনাল স্টোরি না দিয়ে দেয় যে ক্রিয়েটিভ স্টোরি, সেখানে হচ্ছে প্রবলেম। ক্রিয়েটিভ স্টোরি, তাই না? তো ক্রিয়েটিভ স্টোরি মানে আনকনভেনশনাল, অর্থাৎ যে স্টোরিটার সেটেলড কোনো ঘটনা নাই, এস্টাবলিশড কোনো ঘটনা নাই। বুঝি নাই মনে হয়? বুঝছি আমরা? মুখে কথা বল, বুঝছি? আচ্ছা, বুঝলাম। তাহলে প্রবলেমটা হয় যদি ক্রিয়েটিভ স্টোরি দেখি। তো ক্রিয়েটিভ স্টোরিতে ব্যাপারটা কি? স্টোরি ক্রিয়েট করতে হয়। স্টোরি কি করতে হয়? ক্রিয়েট করতে হয়, ঠিক আছে? এখন এই জায়গায় হচ্ছে আপনাদের প্রধানতম সমস্যা, স্যার আমি স্টোরিটা কিভাবে বানাবো, ঠিক আছে? এখন সবচেয়ে পিকুলিয়ার কোয়েশ্চেন হচ্ছে, স্যার ক্রিয়েটিভ স্টোরি আসলে কি নিজে নিজে বানাই লিখতে হবে? দেখো প্রশ্নটা খেয়াল করো, আমার কাছে এই প্রশ্নটা খুবই অদ্ভুত প্রশ্ন মনে হয়। ক্রিয়েটিভ স্টোরি কি বানাই বানাই লিখতে হবে? ক্রিয়েট মানে কি করা, বানান। তো ক্রিয়েটিভ স্টোরি মানে কি? এই স্টোরিটা তোমাকে বানাতেই হবে, তোমার নিজের ইমাজিনেশন ব্যবহার করে, নিজের কল্পনা শক্তিকে ব্যবহার করে, ঠিক আছে? তোমাকে স্টোরিটা কমপ্লিট করতে হবে। এখন এই জায়গায় তোমার করণীয় কি? কোন কাজগুলো করলে তুমি এই কাজটা কমপ্লিট মানে খুব সুন্দরভাবে করতে পারবে? দেখো একটা গল্পের তিনটা অংশ। একটা গল্পের কয়টা অংশ রে? তিনটা। কি কি আমি তোমাকে বলি, যে কোনো স্টোরি তিনটা পার্ট থাকে। যে কোনো স্টোরির পার্ট থাকে কয়টা? তিনটা। নাম্বার ওয়ান, বিগিনিং। নাম্বার ওয়ান কি স্যার? বিগিনিং। নাম্বার টু, মেইন প্লট। নাম্বার থ্রি, এন্ডিং। বিগিনিং, মেইন প্লট, তারপর হচ্ছে কি স্যার? এন্ডিং। কয়টা অংশ থাকে একটা গল্পের? তিনটা। একটা ছোট গল্পের আমরা বেসিক্যালি তিনটা অংশ, একটা বিগিনিং, একটা মেইন প্লট, একটা হচ্ছে কি এন্ডিং। বিগিনিংটা তোমাকে দিয়ে দিবে, ঠিক না? তবে পুরোপুরি দিবে না। বিগিনিংটা তোমাকে দিয়ে দিবে, তবে পুরোপুরি হয়তো কি দিবে না। হয়তো তোমাকে দুইটা সেন্টেন্স দিবে, বিগিনিং এ তোমার নিজের থেকে আরো দুই একটা সেন্টেন্স অ্যাড করতে হবে। বুঝতে পারছি কিনা? এরপর হচ্ছে মেইন প্লট। কি প্লট? মেইন প্লট। এই মেইন প্লটে গিয়েই তোমাদের ঝামেলাটা হয়। তোমরা যে কাজটা করো, আগে সেটা আমি একটু বলি। তোমরা হচ্ছে ভাবতে ভাবতে লিখো, মানে চিন্তাও করো আবার কি লিখো, এরকম না? চিন্তা করে করে লিখো, রাইট? ডোন্ট ডু ইট। তুমি কোনো বই লিখতে যাও নাই, কি লিখতে যাও নাই? বই লিখতে যাও নাই, বা কোনো পার্সোনাল ডায়েরি লিখতেছো না। কথা বুঝতে পারছি? তুমি যদি কোনো পার্সোনাল ডায়েরি লিখো, বা তুমি নিজে কোনো একটা বই লিখতেছো, এ ধরনের কাজ হলে তুমি চিন্তা করে করে লিখবা, পরে আবার কাটতে পারবা। এখন তুমি তো তোমার বাসায় রিডিং টেবিলে না, তুমি হচ্ছে পরীক্ষার হলে। তুমি কোথায় স্যার? পরীক্ষার হলে। সেই জায়গায় তো তুমি চিন্তা করে করে লিখবা, ব্যাপারটা এরকম না। আগে চিন্তাটা করে ফেলতে হবে, আগে চিন্তাটা সাজিয়ে নিতে হবে। আমি স্টোরিটাকে কোন অ্যাঙ্গেলে নিয়ে যাব, স্টোরির থিমটা বুঝতে হবে। এক নম্বর কাজ হচ্ছে তোমার কি বুঝা? স্টোরির থিম বুঝা। কি বুঝা রে? জোরে বলি একটু। থিম বুঝতে হবে। থিম তুমি কেমনে বুঝবা? স্টোরির বিগিনিং থেকে তুমি থিমটা বুঝে যাবা। এটা কি অনেস্টি রিলেটেড কোনো কিছু? এটা কি ইমোশনাল কোনো স্টোরি? বুঝতেছি, ঠিক আছে? এটা কি ফেট বা লাক নিয়ে কোনো স্টোরি? কথা বুঝতে পারছি? এটা কি স্পিরিচুয়াল কোনো স্টোরির দিকে নিয়ে যাচ্ছে, আধ্যাত্মিক কোনো ঘটনার দিকে নিয়ে যাচ্ছে? কেমন? এই থিমটা আগে বুঝতে হবে। এটা কি প্যাট্রিয়টিজম বা দেশপ্রেম নিয়ে কিছু? এটা কি অ্যাক্সিডেন্ট জাতীয় কিছু? বুঝতেছেন নাকি না? বুঝা যাচ্ছে? এটা কি কোঅপারেশন বা হেল্পিং ইচ আদার টাইপের কিছু, একে অপরকে সাহায্য করার মতো কিছু? এটা কি সোশ্যাল কোনো মেসেজ বিয়ার করার মতো স্টোরি কিনা? এই যে থিমটা বুঝতে হবে। কি বুঝতে হবে স্যার? একটু জোরে বলি। থিমটা বুঝতে হবে। এট ফার্স্ট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য থিম।
ফার্স্ট অফ অল তোমার প্রথম কাজ হচ্ছে কি বুঝা, থিম বুঝা। কি বুঝা? থিম বুঝা। থিম বুঝতে হবে। এক, থিম বুঝার পর তুমি নিজে নিজে 10 থেকে 12টা আইডিয়া জেনারেট করবা। 10 থেকে 12টা আইডিয়া কি করবা? জেনারেট করবা। ইউ হ্যাভ টু জেনারেট 10 to 12 ideas, 10 to 12 ideas. An idea turns into a sentence. একটা আইডিয়া একটা সেন্টেন্সের রূপ নেই। একটা আইডিয়া একটা সেন্টেন্সে কি নাই? রূপ নাই। তুমি নিঃসন্দেহে বাংলা ভাষায় চিন্তা করবা, তোমার মাতৃভাষায় চিন্তা করবা। কথা আমি বুঝতে পারছি? when you are thinking, think in Bengali. কথা বুঝতে পারছি? বুঝতে পারলাম? So you have to generate your idea in your mother language. You have to generate your idea in your mother language. তুমি 10 থেকে 12টা আইডিয়া জেনারেট করলা, ঠিক আছে? 10 থেকে 12টা আইডিয়া, এটা হচ্ছে তোমার মেইন প্লট সাজাইতেছো। কি সাজাইতেছো? কথা বলে না, একটু জোরে বলো। মেইন প্লট, মূল কাহিনী। মেইন প্লট মানে কি স্যার? মূল কাহিনীটা। এই মূল কাহিনীটা থেকে এই মূল কাহিনীটা সাজানোর জন্য তোমার আইডিয়া জেনারেট করতে হবে। সো ইউ হ্যাভ টু জেনারেট 10 to 12 আইডিয়াস। 10 থেকে 12টা আইডিয়া তুমি অটোমেটিক আগে বাংলায় জেনারেট করো। অর্থাৎ তুমি আগে গল্পটা সাজাও নিজে নিজে। তোমরা যেটা করো, এক লাইন ভাবো, সাথে সাথে সেটা লিখো। এরপর কি হবে সেটা নিয়ে আবার 5-10 মিনিট বসে থাকো। এভাবে হয় না, আবার লিখে আবার কাটো। ক্রিয়েটিভ স্পিরিটে তোমরা এই কাজটা করো কিন্তু। সো ডোন্ট ডু ইট। আগে মানে ব্যাপারটা হচ্ছে থিঙ্ক ক্লিয়ারলি। থিঙ্ক কি স্যার? ক্লিয়ারলি। থিঙ্ক ক্লিয়ারলি। ইউ হ্যাভ টু থিঙ্ক ক্লিয়ারলি। পরিষ্কার ভাবে চিন্তা করো, মন খুলে চিন্তা করো, উদার ভাবে চিন্তা করো। গল্পটা তুমি কোন দিকে নিয়ে যাবা? গল্পটা থিমটা তুমি ধরে ফেললা না? মনে করো তুমি ধরে ফেললে যে গল্পটা একটা অনেস্ট রিলেটেড গল্প, তাহলে এখন তুমি গল্পটারে প্লটটা সাজাও। মানে প্লট মানে কি? ঘটনাটা সাজাও, ঘটনাক্রম, ঘটনাচক্র, কোনটার পর কি হবে সেটা সাজাও। কথা বুঝতে পারছি? মনে হয় বুঝি নাই। যে কোনো রাইটিং পার্টের প্রাণ হচ্ছে কি? গতকালকে বলছিলাম কিন্তু, কানেক্টরস। যে কোনো রাইটিং পার্টের প্রাণ হচ্ছে কি স্যার? কানেক্টরস। সো কানেক্ট ইউর আইডিয়াস, কানেক্ট ইউর আইডিয়াস। আইডিয়া কানেক্ট করার জন্য কিছু কানেক্টিং এক্সপ্রেশন আছে। কিছু কি আছে? কানেক্টিং এক্সপ্রেশন। এই এক্সপ্রেশন গুলো গল্পকে আরো প্রাণবন্ত করে তোলে। যেমন সাডেনলি, অল অন আ সাডেন, সারপ্রাইজিংলি। কথা বুঝতে পারছি? দেন আফটার দ্যাট, এট দ্যাট টাইম, বুঝতেছেন? আনফরচুনেটলি, লাকিলি। দেখেন এগুলো কিন্তু সবগুলো কানেক্টেড না? এগুলো হচ্ছে কানেক্টিং এক্সপ্রেশন। এগুলো হচ্ছে কি স্যার? কানেক্টিং এক্সপ্রেশন। তাহলে আরেকটা কাজ হচ্ছে কি ব্যবহার করা স্যার? কানেক্টিং এক্সপ্রেশন ব্যবহার করা। কি ব্যবহার করা? জোরে বলি আমরা, কানেক্টিং এক্সপ্রেশন ব্যবহার করা। এই কানেক্টিং এক্সপ্রেশন গুলো কি করবে? তোমার আইডিয়া গুলোকে কানেক্টেড রাখবে। তোমার আইডিয়া গুলোকে কি রাখবে? কানেক্টেড রাখবে। ইজ দ্যাট ক্লিয়ার? বুঝাইতে পারছি কেমন? আচ্ছা, এবং স্টোরি লেখার সময় মনে রাখবা, এই ক্রিয়েটিভ স্টোরি লেখার সময় অলওয়েজ রিমেম্বার দ্যাট তুমি কোনো ডিরেক্ট স্পিচ ব্যবহার করবা না। কি ব্যবহার করবা না? জোরে বলি। ডিরেক্ট স্পিচ মানে ডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন কেমনে চিনে? ডিরেক্ট ন্যারেশন হচ্ছে কমা আর ইনভার্টেড কমা থাকে। ডিরেক্ট ন্যারেশনে কি থাকে? কমা, ইনভার্টেড কমা। মানে ডাইরেক্ট কোটেশন তুলে দিবা না। কথা বুঝতে পারছি? ইনডিরেক্ট ন্যারেশনে লিখবা। কিভাবে লিখবা? মানে রিপোর্টেড স্পিচে লিখবা। কিসে লিখবা? রিপোর্টেড স্পিচ। অর্থাৎ ইনডিরেক্ট ন্যারেশন খেয়াল রাখতে হবে। কি রাখতে হবে স্যার? ইনডিরেক্ট ন্যারেশন, নো ডিরেক্ট ন্যারেশন। রিমেম্বার দ্যাট ক্রিয়েটিভ স্টোরিতে। তাহলে প্রথমে থিম বুঝতে হবে। থিম বুঝার পর 10 থেকে 12টা আইডিয়া কি করতে হবে? জেনারেট করতে হবে। এই আইডিয়াগুলোকে যখন তুমি সেন্টেন্সে টার্ন করবা, সেন্টেন্সে লিখবা, তখন সেই জায়গায় কানেক্টিং এক্সপ্রেশন ব্যবহার করতে হবে, যাতে করে গল্পের প্লটটা আরো একটু চমকপ্রদ মনে হয়, বোরিং না হয়ে যায়, ঠিক আছে? একটু চার্মিং মনে হয়, এই যে মানে একটু টুইস্টিং মনে হয়। কথা বুঝতে পারছি? কথা বলে না স্যার? বুঝছি আমরা? ওকে ফাইন। ইনডিরেক্ট ন্যারেশন ব্যবহার করবা। কি ব্যবহার করবা? ইনডিরেক্ট ন্যারেশন, ঠিক আছে? এরপর দেখো, তাহলে মেইন প্লটটা তুমি যখন সাজাই ফেললা, এরপর আসতেছে কি বলতো স্যার? জোরে বলি। এন্ডিং, শেষ করবা। তোমাদের একটা বিশাল প্রবলেম হচ্ছে ক্রিয়েটিভ স্টোরির ক্ষেত্রে, যখন আর লিখতে পারতেছো না, বুঝে, কারণ তুমি তো ওইভাবে লিখো। কিরকম? এক লাইন চিন্তা করো, এক লাইন লিখতেছো, এক লাইন চিন্তা করো, এক লাইন লিখতেছো। যখনই তোমার চিন্তার মধ্যে ফুল স্টপ পড়ে গেছে, তোমার চিন্তা শক্তি ফুরাই গেছে, তখনই তুমি হঠাৎ করে স্টোরিটা শেষ করে দাও। মানে এখানেই এন্ড। হঠাৎ করে তুমি এন্ডিং লাইনটা লিখে দাও। সো ডোন্ট এন্ড ইউর স্টোরি অল অন আ সাডেন। হঠাৎ করে স্টোরি শেষ করে দিবা না। হঠাৎ করে এটাকে দি এন্ড করে দিবা না। কথা আমি বুঝতে পারছি? মানে এন্ডিং করার জন্য মিনিমাম 2 থেকে 3টা সেন্টেন্স বাজেট করো। এন্ডিং আইডিয়া, কি আইডিয়া? হ্যাঁ। সো তুমি যে গল্পটা শেষ করবা, হ্যাঁ, এই গল্পটা শেষ করার জন্য 2 থেকে 3টা আইডিয়া জেনারেট করো। কথা বুঝতে পারলাম? কেমন? যেমন মনে করো যে একদম মনে করো যে একটা গল্প তোমাকে দিছে, গল্পের শেষের দিকটাতে মনে করো একটা করুণ দৃশ্য হবে। একটা কি দৃশ্য হবে? করুণ দৃশ্য। করুণ দৃশ্য মানে কি? হয়তো কেউ মারা যেতে পারে, তাই না স্যার? অথবা কেউ আত্মহত্যা করতে পারে। হঠাৎ করে তাকে সুইসাইড করাই ফেলবা না। কথা বুঝতে পারছি? কেমন? তো একটা মানুষ সুইসাইড করার আগে তার মধ্যে কি থাকতে হবে? একটা ডিপ্রেশনাল একটা ব্যাপার থাকে, ঠিক না? ঠিক আছে? বা একটা মানুষ মারা যাওয়ার আগে, ঠিক আছে, একটা আবহ থাকে। সেটা সারপ্রাইজিং ডেথ হোক, তাও একটা কি থাকবে? আবহ থাকবে। কথা বুঝতে পারছি? কেমন? সো তোমরা যেটা করো সেটা করবা না। তোমরা কি করো? হঠাৎ করে স্টোরিটা শেষ করে দাও। স্টোরি শেষ করার জন্য 2 থেকে 3টা আইডিয়া বাজেট করো। এক আইডিয়া স্টোরি শেষ করে দিবা না।
তাহলে তুমি একটা জিনিস দেখো, তুমি মেন প্লটের জন্য কয়টা আইডিয়া বাজেট করতেছো? 10 থেকে 12টা। কত বুঝতে পারলাম? এরপর তুমি তাহলে মনে করো তুমি 10টা আইডিয়া বাজেট করলা, 11 নম্বর আইডিয়াটা যাতে তোমার লাস্ট লাইন না হয়। কথা আমি বুঝতে পারছি? কথা বুঝতে পারছি? অর্থাৎ তুমি 2 থেকে 3টা আইডিয়া রাখো কিসের জন্য? এন্ডিং এর জন্য। কিসের জন্য? এন্ডিং এর জন্য। হঠাৎ করে এন্ড করে দিতে পারবা না। কথা বুঝতে পারছি? কেমন? আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? 2 থেকে 3টা কি রাখতে হবে আমার? হ্যাঁ, এন্ডিং আইডিয়া। 2 থেকে 3টা কি রাখতে হবে স্যার আমার? এন্ডিং আইডিয়া। ইজ দ্যাট ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, এবার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা তোমাদের, স্যার ক্রিয়েটিভ স্টোরিতে কি মোরাল দিতে হবে? ইটস আ ভেরি নাইস কোয়েশ্চেন, ভেরি ক্রুশাল কোয়েশ্চেন না এটা একটা? ঠিক আছে, তোমাদের অনেকেরই এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। স্যার আমরা ক্রিয়েটিভ স্টোরি লেখার সময় কি কোনো মোরাল দিব কিনা? উত্তরটা শুনো। মোরাল দেওয়া বাধ্যতামূলক নয়। মোরাল দেওয়া বাধ্যতামূলক নয়। আমি কথা বুঝতে পারছি? মানে এটা স্কিপ করার সুযোগ আছে। মনে হয় বুঝতে পারিনি। বুঝছি কিনা? খুব ভালো। এখন তুমি স্টোরিটা যে লাইন আপে লিখলা, দেখা যাচ্ছে যে এখানে একটা মোরাল দেওয়াই যায়। দেখা যাচ্ছে এখানে একটা কি দেওয়া যায়? একটা মোরাল মেসেজ দেওয়াই যায়। মোরাল মেসেজটা কোনো সোশ্যাল মেসেজ হইতে পারে, কোনো এথিক্যাল মেসেজ হইতে পারে। কথা বুঝতে পারছি? কোনো ইন্সপিরেশনাল মেসেজ হইতে পারে, মোটিভেশনাল কোনো একটা মেসেজ হইতে পারে। বুঝতে পারতেছি? বাট ইট শুড বি রিলেভেন্ট। ইট শুড বি হোয়াট? রিলেভেন্ট। এটা অবশ্যই রিলেভেন্ট হইতে হবে। গল্পের সাথে এটা অবশ্যই প্রাসঙ্গিক হইতে হবে। এবং এবং মনে রাখবা, মোরাল যদি তুমি লিখো, মোরালটা অবশ্যই একটা সেন্টেন্স। মোরালটা অবশ্যই একটা কি? সেন্টেন্স। মোরালটা অবশ্যই একটা কি স্যার? সেন্টেন্স। মানে এটা একটা প্রবাদ বাক্য, প্রভার্ব। তুমি নিজেও প্রভাব বানাতে পারো, ডাজন্ট ম্যাটার। আবার এস্টাবলিশড প্রভাবগুলোকেও পুঁজি করে মোরাল দিয়ে দিতে পারো। বাট হোয়াট এভার ইউ সাপ্লাই অ্যাজ আ মোরাল, ইট মাস্ট বি রিলেভেন্ট টু ইয়োর স্টোরি। অবশ্যই এটা তোমার স্টোরির সাথে রিলেভেন্ট হইতে হবে। ইফ ইট ডাজন্ট রিলেট টু ইয়োর স্টোরি, দেন দ্য মোরাল ইজ নাথিং। যে তোমার মোরালটা স্টোরির সাথে রিলেট না করে, তাহলে মোরালটা আসলে কলা পাতা, এটা কিছুই না। এটার জন্য তোমার স্পেশাল কোনো মার্কস দিব না তখন। কথা বুঝতে পারছি? তাহলে মোরালের ব্যাপারে প্রথম কথাটা কি? মোরাল কি বাধ্যতামূলক? না। আর যদি তুমি দেখো যে তুমি যে স্টাইলে স্টোরিটা সাজাইছো, ওই স্টাইলে এখানে একটা মোরাল দেওয়াই যায়, ঠিক আছে, মোরালটা ভেবে চিন্তে প্রাসঙ্গিক ওয়েতে দিতে হবে, রিলেভেন্ট ওয়েতে দিতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? কথা বুঝতে পারছি? আচ্ছা, এবার আসতে হচ্ছে টাইটেল বা হেডলাইন। এবার আসতে হচ্ছে টাইটেল বা হেডলাইন। দেখেন, ক্রিয়েটিভ স্টোরি লেখার সময় বা যে কোনো স্টোরি লেখার সময় শুরুতে টাইটেল লিখবা না। টাইটেলের জায়গাটা খালি রেখে দিবা। কথা মনে হয় বুঝছো না? টাইটেল আমরা সবার উপরে লিখি না, সবার শুরুতে লিখি না? অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার লিখার পরে তো আমরা টাইটেলটা লিখি, স্টোরি টাইটেলটা লিখি না? তো স্টোরি টাইটেল লিখার জায়গাটা খালি রেখে দিবা। কি রেখে দিবা? পুরো স্টোরিটা যখন সাজানো হয়ে যাবে, পুরো স্টোরি যখন কি হয়ে যাবে স্যার? সাজানো হয়ে যাবে, লেখা হয়ে যাবে, দেন তুমি সবার শেষে গিয়ে কি করবা? টাইটেল দিবা। এন্ড টাইটেল শুড বি আ ফ্রেজ। টাইটেল শুড বি আ ফ্রেজ। তাহলে গুরুত্বপূর্ণ মেসেজটা কি দেখো? আ মোরাল ইজ আ সেন্টেন্স। কেমন জিনিসটা আমি এভাবে ইকুয়েশন দিয়ে দেখাই। আ মোরাল ইজ আ কি বলতো? একটু সবাই বলো না। আ মোরাল ইজ আ সেন্টেন্স, ঠিক আছে? এন্ড আ টাইটেল ইজ আ, সবাই বলো, আ টাইটেল ইজ আ ফ্রেজ। কথা বুঝতে পারছি? যেমন তুমি যদি বলো যে আ ফ্রেন্ড ইন নিড, a friend in need is a friend indeed. Is a friend কি স্যার? Indeed. এটা কি মোরাল না টাইটেল? না, এটা মোরাল। সবসময় মনে রাখবা, নীতি বাক্য কখনো টাইটেল হতে পারে না। নীতি বাক্য কখনো টাইটেল হতে পারে না। তোমরা যে দুই বন্ধু আর ভাল্লুকের গল্প শুনো, সেখানে আমাদের দেশের বিভিন্ন বইতে টাইটেলের জায়গায় এটা লেখা থাকে, a friend in need is a friend indeed. বাকওয়াস। তুমি একটা জিনিস খেয়াল করো, a friend in need is a friend indeed. ইজটা একটা ফাইন অ্যাডভার্ব না? কথা বলে না? তো ফাইন অ্যাডভার্ব কোথায় থাকে? ফ্রেজে থাকে না সেন্টেন্সে থাকে? কথা ক্লিয়ার? তো a friend in need is a friend indeed, এটা হচ্ছে একটা কি? মোরাল। এটা হচ্ছে কি রে? মোরাল। কথা বুঝতে পারছি? গল্পটার নাম হওয়া উচিত Two Friends and a Beer। গল্পটার নাম হওয়া উচিত Two Friends and a Beer। কোনো ফাইন অ্যাডভার্ব আছে? কথা বলতে হবে, মাথা নাড়লে হবে না। ফাইন অ্যাডভার্ব আছে? জোরে বলি, নাই। তার মানে এটা কি? সেন্টেন্স, ক্লজ নাকি ফ্রেজ? ফ্রেজ। আচ্ছা, ফ্রেজ মানে এটা কি? মোরাল নাকি টাইটেল? জোরে বলি স্যার। তাহলে আর টাইটেল ইজ আ এন্ড আ মোরাল ইজ আ, ক্লিয়ার কিনা দেখো? কথা বুঝতে পারলাম? আচ্ছা, একটুকু বুঝছি আমরা। এবার আসো, কেন তোমরা এত পরিশ্রম করার পরও, 2-3 পৃষ্ঠা স্টোরি লেখার পরও কেন তোমরা মার্কস পাও না? তুমি সারাদিন পড়লা, ভালোভাবে খেয়াল করো, সারাদিন পড়লা, ঠিক আছে, কিন্তু দেখা গেল মানে
ব্যাপারটা। আচ্ছা আমি একটু ইজি করে বলি, তুমি পরীক্ষার হলে 4 পৃষ্ঠার স্টোরি লিখলা, কয় পৃষ্ঠার স্টোরি লিখলা? 4 পৃষ্ঠার স্টোরিতে মার্কস কত? আচ্ছা আমি যদি 10 ধরি, ঠিক আছে, 10-এ তুমি 4 পৃষ্ঠা লিখে এসে তুমি নিজে নিজে ভাবতেছো যে লিখলাম ব্রো, ঠিক আছে, যে কোডটা দিলাম, 10-এ তো মিনিমাম 8, 10-এ তো মিনিমাম কত? 8, ঠিক আছে। কিন্তু আমি যখন খাতা কাটতে বসছি দেখা যাচ্ছে তোমাকে এখানে 2 দেওয়ারও জায়গা নেই। কারণ কি? আসো, তাহলে এক্সামিনার কি দেখে সেটা আমার দেখতে হবে। এক্সামিনার সাইকোলজি না বুঝলে তুমি কখনো পরীক্ষার হলে লিখা আসলেও মার্কস পাবা না। সো যারা বলে সাদা খাতা কালো করে দিলেই মার্কস, ঠিক আছে, এটা ভুল কথা। সাদা খাতা কালো করলেই মার্কস পাওয়া যায় না। কথা বুঝতে পারলাম? অখাদ্য খাইলেই পেট ভরে না, খাদ্য খাইতে হবে। কথা আমি বুঝতে পারছি? কেমন? তুমি লাইফটা লিড করতে হলে তুমি অখাদ্য খাই পেট ভরাইলে হবে না। তুমি নিশ্চয়ই আবার পানি খাবা না, তুমি অবশ্যই মিনারেল ওয়াটার খাবা। তা না হলে তোমার বাসায় ফিল্টার্ড ওয়াটার খাবা। কথা আমি বুঝতে পারছি? কেমন? তা না হলে আল্লাহ দেওয়া বৃষ্টির পানি, বৃষ্টি যখন পড়বে এরকম নিয়ে দাঁড়ায় থাকবা, তখন সেটা খাবা। বৃষ্টির পানি বিশুদ্ধ। কথা বুঝতে পারলাম? এখন পানির অভাবে তুমি যদি নালার পানি খাও তুমি তো মারা যাবা। তার মানে পানি জীবন, আবার পানি কি মরণ। তাহলে আমি তোমাকে বুঝে যাচ্ছি, লিখাই মার্কস, আবার লিখাতেই কি নো মার্কস। কথা বুঝতে পারছি? লেখা দিয়ে তোমাকে মার্কস পাইতে হবে, আবার লিখা দিয়েই তুমি মার্কস হারাইতেও পারো যদি তুমি উল্টা পাল্টা লিখো। যেমন আমি প্রথম একটা জিনিস বলি, স্টোরি রাইটিং এর ক্ষেত্রে ফার্স্ট অফ অল এক্সামিনার যে জিনিসটা খেয়াল করবে, তোমার টাইটেলের দিকে খেয়াল করবে। একদম নাম্বার 1, তুমি টাইটেল লিখবা সবার শেষে, মানে শুরুতেই লিখবা কিন্তু সবার শেষে। কথা বুঝতে পারছি? মানে গল্প বিল্ড আপ করার পর। কিন্তু এক্সামিনার দেখার সময় আগে কি দেখবে? আগে টাইটেলটা তার চোখে পড়বে না? আসো, টাইটেলে তোমরা একটা জিনিস খেয়াল করো, আমি এখানে কি লিখছি দেখো। টু এর টিটা কোন হাতের? ফ্রেন্ডস এর এফটা ক্যাপিটাল লেটার। আচ্ছা, এন্ড আমি মনে করো যে এখানে চিহ্নের মতো করে দিলাম, ঠিক আছে। যদি এখানে চিহ্ন ব্যবহার করার নিয়ম নাই, তাহলে আমি এন্ডটাকে মনে করো এভাবে দিলাম, ছোট হাতের এন্ড আ বিয়ার, এন্ড আ বিয়ার। একটা জিনিস লক্ষ্য করো, এন্ডটা কোন হাতের? জোরে বলো না। আর এটা স্মল লেটার, বিয়ারের বিটা। টাইটেল লেখার সময় তুমি একটা জিনিস খেয়াল করবা, টাইটেল লিখতে গিয়ে তুমি যদি 5টা ওয়ার্ড লিখো, তাহলে প্রতিটা ওয়ার্ডের প্রথম লেটার ক্যাপিটাল। প্রতিটা ওয়ার্ডের প্রথম লেটার কি? 3টা পার্ট অফ স্পিচ ছাড়া। যদি কোনো প্রিপোজিশন চলে আসে, যদি কোনো কনজাংশন চলে আসে, যদি কোনো আর্টিকেল চলে আসে, এগুলো স্মল লেটার হবে। যেমন দেখো, এন্ড কি কনজাংশন না, সেখানে একটা স্মল লেটারে আছে। আ কি আর্টিকেল না, সেখানে একটা কিসে আছে? স্মল লেটারে আছে। ইজ দ্যাট ক্লিয়ার? যেমন আমি তোমাকে একটা জিনিস লিখে দেখাই। ধরো আমি বললাম আ হেয়ার এন্ড আ টর্টয়েস। আ হেয়ার এন্ড আ, কি বললাম? টর্টয়েস। ভালো করে লক্ষ্য করো, আ হেয়ার এন্ড আ টর্টয়েস। যে কোনো লেখার প্রথম শব্দ কোন হাতের হয়? ক্যাপিটাল লেটার হয়। তাই এখানে একটা আর্টিকেল হওয়া সত্ত্বেও কি আছে? ক্যাপিটালে আছে। কথা বুঝতে পারছি? আচ্ছা, হেয়ার এর এইচটা কোন হাতের? ক্যাপিটাল লেটার, বড় হাতের। এন্ড কোন হাতের দিছি? কেন? কনজাংশন বলে। আবার আটা কোন হাতের দিছি? ক্যাপিটাল না স্মল? জোরে বলি, কেন? আর্টিকেল বলে। টর্টয়েসের টিটা কোন হাতের? ক্যাপিটাল লেটার। কথা বুঝতে পারলাম? তাহলে প্রত্যেকটা শব্দের, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা কি হবে? ক্যাপিটাল। অ্যাপার্ট ফ্রম আর্টিকেলস, প্রিপোজিশনস এন্ড কি স্যার? কনজাংশনস। আশা করি বুঝিনি। বুঝছি আমরা? শিওর? এনি প্রবলেম? কোনো অসুবিধা আছে এখানে? একটু জোরে কথা বলি। আছে? তাহলে এক্সামিনার প্রথমেই দেখে কি স্যার? টাইটেল। তো এক্সামিনার আর কি দেখে? আসো, এক্সামিনার মেইন যে জিনিসগুলো দেখে। কেমন? তাহলে এক্সামিনার সাইকোলজিটা আমরা একটু বুঝি। এক্সামিনার সাইকোলজি, এক্সামিনার নাম্বার 1 কি দেখবে? আসো, নাম্বার 1 দেখবে তোমার লেখার মধ্যে কোনো স্পেলিং মিস্টেক আছে কিনা, এটা উনি দেখবেই, মাস্ট। তাহলে যে তুমি 4 পৃষ্ঠা লিখলা, 4 পৃষ্ঠায় যদি 40টা বানান ভুল হয়, মার্কস দেওয়ার জায়গা আছে নাকি দেখবো? 40টা বানান ভুল না করলাম, মনে করো 10টা বানান ভুল করলাম, এটাতেই কিন্তু এক্সামিনার বিরক্ত হয়ে যাবে। কথা বুঝতে পারলাম? বুঝতে পারছি? অর্থাৎ কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। কয় পৃষ্ঠা লিখছো সেটা বিষয় না, শুদ্ধ কয় লাইন লিখছো সেটা হচ্ছে বিষয়। কথা আমি বুঝাতে পারছি? ক্লিয়ার? তুমি একটা জিনিস দেখো, আমি যখন তোমাকে এখানে মূল জিনিস বুঝাচ্ছি, তখন এখানে খুব বাস্তবিক জায়গা থেকে আমি কোনো পৃষ্ঠার কথা বলি নাই। এখানে ভালো মতো খেয়াল করো, মেন প্লট 3 পৃষ্ঠা লিখবা বলছি আমি, মেন পৃষ্ঠা 4 পৃষ্ঠা লিখতে বলছি, মেন পৃষ্ঠা 2 পৃষ্ঠা লিখতে বলছি। মেন প্লট আমি কি বলছি তোমাকে দেখো, একটু বলো না ভাই, জোরে বলো। 10 থেকে 12টা আইডিয়া জেনারেট করতে বলছি তোমাকে, মেন প্লট 2-3 পৃষ্ঠা লিখতে আমি বলি নাই। ইজ দ্যাট ক্লিয়ার? বুঝাতে পারছি? কারণ এটা আরো বেশি হইতে পারে, এটা আমি মিনিমাম দিছি। এটা কি দিছি? মিনিমাম। এটা তুমি 10 থেকে 15টা আইডিয়াও লিখতে পারো, ডাজন্ট ম্যাটার। 10 to 15 আইডিয়াস ইউ মে জেনারেট, যার কল্পনা শক্তি যতটুকু। কথা বুঝতে পারছি? বুঝছি আমরা? আচ্ছা, তাহলে নাম্বার 1 দেখবে তোমার কি বলতো? স্পেলিং। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, নাম্বার 2 গ্রামার। নাম্বার 2 কি দেখবে স্যার? জোরে বলি, গ্রামার দেখবে। নাম্বার 2 দেখবে কি স্যার? এই গ্রামারের ভিতরে অনেক কিছু থাকে, মানে গ্রামাটিক্যাল ওভারঅল বেসিক টু অ্যাডভান্স যা আছে সব দেখে ফেলবে। বুঝতে পারছি? যেমন প্রপার নাউন কোন হাতের হয়? আল্লাহ বলতেছে না, প্রপার নাউন মানে কারো স্পেসিফিক নেম কোন হাতের হয়?
ক্যাপিটাল লেটার হয় বড় হাতের, বাংলাদেশের বি কোন হাতের? ক্যাপিটাল লেটার। এখন তুমি বাংলাদেশ লিখতে গিয়ে বিটা ছোট হাতের লিখলা, কেটে দিবে। কথা আমি বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, এই গ্রামার ভিতরে একটু একটু আলাদা করে আমি দেখাই, সেটা হচ্ছে একটু গুরুত্ব বাড়ানোর জন্য। টেন্স কি স্যার? টেন্স, টেন্স দেখবে। গল্প লেখার টেন্স কি বলো? গল্প লেখার টেন্স কি? পাস্ট কোনটা? পাস্ট ইনডেফিনিট। গল্প লেখার টেন্স কে বলা হয় পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট বা পাস্ট সিম্পল। হ্যাঁ, তুমি পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করতে পারো, ঘটনা চক্রে আসলে অবশ্যই ব্যবহার করতে হবে। ঘটনা চক্রে আসলে পাস্ট পারফেক্ট ব্যবহার করা যেতে পারে, তবে গল্পে কখনো প্রেজেন্ট টেন্স ব্যবহার করা যায় না, কারণ গল্প মানে অতীতের ঘটনা। গল্প মানে কি? গল্প মানে কি রে? অতীতের ঘটনা। বর্তমান নিয়ে কোনো গল্প হয় না, বর্তমান হচ্ছে বাস্তবতা। বর্তমান হচ্ছে কি স্যার? বাস্তবতা। কথা বুঝতে পারলাম? গল্প হচ্ছে কখনকার, মানে গল্প স্টোরি হচ্ছে কখনকার, প্রেজেন্টের না পাস্টের? জোরে বলি পাস্টের। ক্লিয়ার? তাহলে সে কারণে স্টোরি টেলিং বা স্টোরি রাইটিং টেন্সটা হচ্ছে পাস্ট সিম্পল। কি স্যার? পাস্ট সিম্পল। ঘটনা চক্রে পাস্ট কন্টিনিউয়াস কোনো ঘটনা আসলে পাস্ট কন্টিনিউয়াস আমরা লিখতে পারি, ডাজন্ট ম্যাটার। কথা বুঝতে পারছি? কথা বলেন, বুঝছি কিনা? তাহলে এক্সামিনার দেখবে মূলত কোন তিনটা জিনিস? স্পেলিং, গ্রামার এন্ড দেন কি বলেন তো স্যার? টেন্স। তাহলে দেখো আমি ওভারঅল একটা ওভারভিউ দিই। আসো, কমপ্লিটিং স্টোরিতে আমরা কয় ধরনের স্টোরি সাধারণত পাই? প্রথমটা হচ্ছে কি স্যার? কনভেনশনাল বা ট্রেডিশনাল স্টোরিজ, আর তারপর হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি। আমাদের আলোচনার বিষয়বস্তু কনভেনশনাল নাকি ক্রিয়েটিভ? জোরে বলি ক্রিয়েটিভ। কারণ কনভেনশনাল তুমি উড়াই ফেলবা। কনভেনশনাল রবার্ট ব্রুস থেকে শুরু করে যত গল্প তুমি পাবা, কিং মিডাস, ঠিক আছে, যত গল্প পাবা সব তুমি পড়ে ফেলবা। একটু পর তোমাকে আমি একটা চিট কোড দিব তো ওভারভিউ করার পরে, ঠিক আছে? ওই চিট কোডটা মেনটেন করতে পারো তুমি। আসো, তাহলে কনভেনশনাল স্টোরি তুমি বেশি পড়বা, কারণ আমি তোমার একটা বলি, স্টোরি লিখতে হলে স্টোরি পড়তে হয়। স্টোরি লিখতে হলে স্টোরি কি? অর্থাৎ তুমি স্টোরি পড়তে 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 তোমার ইমাজিনেশন পাওয়ার বাড়বে। কথা বুঝতে পারছি? তো সেই কারণে ট্রেডিশনাল স্টোরি গুলো রিডিং করে ফেলবা, সেন্টেন্সের প্যাটার্ন গুলো খেয়াল করবা, মাথা ঠান্ডা রেখে আস্তে 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 পড়ে ফেলবা। মিনিমাম 30 থেকে 40টা কনভেনশনাল স্টোরি তোমার স্টকে থাকা উচিত। মিনিমাম কয়টা? 30 থেকে 40টা কনভেনশনাল স্টোরি তোমার স্টকে থাকা উচিত, তোমার মাথার মধ্যে থাকা উচিত। কথা বুঝতে পারছি? কারণ চিট কোডটা আমি এবার বলে ফেলি। কারণ তুমি যদি মনে করো এখানে তুমি 10টা 12টা আইডিয়া জেনারেট করতে পারবা না, তাহলে 30-40টা স্টোরি দিয়ে কোন একটাকে এখানে ব্যবহার করতে পারবে, মানে ওখানের ঘটনা চক্রকে এখানে ব্যবহার করতে পারবে। কথা ক্লিয়ার? বুঝাইতে পারলাম? বুঝছি কিনা? আচ্ছা, তাহলে আমরা একটু দেখি ক্রিয়েটিভ স্টোরি। প্রথমে আমার কি বুঝতে হবে? থিম বুঝতে হবে। থিম হতে পারে অনেস্টি, থিম হতে পারে প্যাট্রিয়টিজম, থিম হতে পারে কোনো স্পিরিচুয়াল ফ্যাক্ট। কথা বুঝতে পারছি? কেমন? আচ্ছা, থিম হতে পারে কোনো মোটিভেশন। হ্যাঁ, আচ্ছা। তারপর এরপর আমরা জানি যে যে কোনো গল্পের কয়টা 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 ইয়ে থাকে, কয়টা পার্ট থাকে? 3টা। প্রথমটা হচ্ছে কি স্যার? বিগিনিং। তারপর হচ্ছে কি স্যার? মেইন প্লট, মূল ঘটনা। তারপর হচ্ছে কি স্যার? এন্ডিং। এন্ডিং কি এক লাইনে করব? মানে এন্ডিং কি একটা আইডিয়া দিয়ে এন্ড করে দিব? না, মিনিমাম আমাকে 2 থেকে 3টা আইডিয়া জেনারেট করতে হবে এন্ডিং এর জন্য। কথা বুঝতে পারছি কিনা? আচ্ছা, কানেক্টিং এক্সপ্রেশন গুলো ঠিক রাখতে হবে। কেমন? আচ্ছা, ইনডিরেক্ট ন্যারেশন ব্যবহার করতে হবে। ডিরেক্ট ন্যারেশন ব্যবহার আমরা করব না। ক্লিয়ার কি ক্লিয়ার না? বুঝছি? বুঝছি? ওকে, ফাইন, ভেরি গুড। এবার আসি, আমরা মোরাল এবং টাইটেলের পার্থক্যটা বোঝার চেষ্টা করব। ঠিক আছে? ক্রিয়েটিভ স্টোরিতে মোরাল দেওয়াটা কি খুব বাধ্যতামূলক? জোরে বলি না। ঠিক আছে, তবে যদি দেই সেক্ষেত্রে এটা রিলেভেন্ট বা প্রাসঙ্গিক হইতে হবে। রিলেভেন্ট বা কি হইতে হবে? প্রাসঙ্গিক হইতে হবে, তা না হলে হবে না। কথা বুঝতে পারছি? এবং মোরাল ইজ এ কি রে? আচ্ছা, এন্ড আ টাইটেল ইজ আ ফ্রেজ। ইজ দ্যাট ক্লিয়ার? মনে হয় বুঝি নাই। বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা, আমরা কি কোনো প্রবাদ বাক্যকে টাইটেল হিসেবে লিখতে পারবো? জোরে বলি স্যার, নো। অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, এটা টাইটেল নাকি মোরাল? মোরাল। অ্যান অনেস্ট উডকাটার, এটা এটা টাইটেল। অ্যান অনেস্ট উডকাটার হচ্ছে কি? টাইটেল। আর অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি হচ্ছে কি? মোরাল। সো তুমি মোরাল দিতে পারো, তবে মোরালটা গল্পের সাথে অবশ্যই কি থাকতে হবে? প্রাসঙ্গিক থাকতে হবে। অপ্রাসঙ্গিক কিছু একটা লিখে দিলা, এটারে মোরাল বানাইয়া হইলো না। এটা আমি কথা মনে হয় বুঝতে পারি নাই স্যার। বুঝতে পারছি? মিম বুঝছো রোহিত? ওকে, ফাইন। আসো, এরপর দেখো গেল। এরপর এক্সামিনার কয়টা ফ্যাক্ট চেক করে? 3টা ফ্যাক্ট চেক করবে এক্সামিনার। একটা হচ্ছে কি? তারপর হচ্ছে অর্থাৎ টাইটেল থেকে শুরু করে মোরাল পর্যন্ত এক্সামিনার এগুলাই চেক করবে। কথা বুঝতে পারলাম? ক্লিয়ার কি ক্লিয়ার না? আচ্ছা, টাইটেল লেখার সময় আমরা মাথায় রাখবো যে প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার, অ্যাপার্ট ফ্রম কি কি, মানে কোন 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 পার্ট অফ স্পিচ থাকলে সেটাকে আমরা ক্যাপিটাল লেটারে দিব না। আর্টিকেল, কনজাংশন, প্রিপোজিশন। সংক্ষেপে এসিপি। সংক্ষেপে কি? এসিপি, প্রতীয়মান না? প্রতীয়মান না অন্য? হ্যাঁ, তাহলে এসিপি। এ ফর আর্টিকেল, সি ফর কনজাংশন, কনজাংশন, পি ফর প্রিপোজিশন। টাইটেলের মধ্যে যদি এই 3টা জিনিস আসে তাহলে এদেরকে কি করা যাবে না? ক্যাপিটাল লেটারে লেখা যাবে না। আশা করি আমরা সবাই বুঝতে পারছি নাকি না স্যার? ঠিক আছে, ক্লিয়ার? কোনো সমস্যা? অলরাইট, এবার শুনো, লিসেন।